তখন রাজ চক্রবর্তী বিভিন্ন মানুষের সাথে সৃজিত দা এদের ডিরেকশনে যেসব দাদা কাজগুলো করতো, আমি ওই পাশে গিয়ে গিয়ে এগুলো দেখতাম, শিখতাম। নিজের কাছে কোশ্চেন করো, নিজের সাথে নিজে কথা বলো, নিজে সেই বিপদ থেকে বেরিয়ে এসো, তাহলে সলিউশন আসবে। এখানে কেউ হেল্প করে তাকে বার করে আনবে এরকম হয় না। যা করতে হবে নিজেকে করো, অনেক পরিশ্রম আছে, অনেক স্ট্রাগেল। আমি কখনো ভাবিনি যে আমার বাবা মার কিছু সম্পত্তি আছে, আমি এই নিয়ে চালিয়ে দেবো, বা একটা ক্যামেরা কিনে নেবো, আমি এই করে নেবো। আমাকে ক্যামেরা কিনতে গেলে অনেক কষ্ট করে রোজগার করে, অল্প অল্প পয়সা রোজগার করে, সেইখান থেকে আজকে আমি একটা 15,000 টাকার ক্যামেরা থেকে আজকে আমি 5 লাখ টাকার ক্যামেরা ইউজ করি। তখন না আমাদের ওই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা খুব ভালো হতো, মানে বন্ধুরা গ্রুপ করে যারা যারা নতুন নতুন ডিএসএলআর কিনতো, তারা কেউ গঙ্গার পাড়ে যেত, কেউ স্ট্রিট ফটোগ্রাফি করতো। তো সেইভাবে আমাদের একটা জার্নি ছিল, আমাদের একটা টিম ছিল। আমরা ঠিক ওই দুপুরবেলায় খেয়ে দিয়ে বেরিয়ে যে যার মতন সবাই এক জায়গায় মিট করে রাস্তায় ঘুরতে ঘুরতে কিছু ছবি তুলতাম, এবং কে কত ভালো ছবি তুলতে পারে সেইটা নিয়ে একটা চর্চা ছিল। Welcome to My Career, My Choice podcast, where every episode is a masterclass in itself. This is season 4. And today's episode, we have a guest who can freeze moment. No, not by time machine, by a lens. Welcome, Sayantan Datta, celebrity photographer and fashion photographer. Right? Welcome to My Career, My Choice podcast. Thank you, অভিষেক। আপনার এই জার্নিটা আমি কালকে আপনার বায়ো দেখছিলাম, আপনার যেই ফটোগ্রাফিগুলো আপনি করেছেন সেগুলো পুরোই দেখছিলাম, অসাধারণ। তো আমরা একদম ছোটোবেলা থেকে শুরু করব। ছোটোবেলা থেকেই কি এই ফটোগ্রাফি নিয়ে? না, অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে না, এই যখন আমাদের সেই 2005-06 সাল যে সময়, সেই সময় রিল ক্যামেরা ছিল, তখন ডিএসএলআর অতটা সেইভাবে আমাদের কলকাতা মার্কেটটা আসেনি। তো তখন থেকে আমি ওই স্টুডেন্ট লাইফে, তখন কি হতো, আমি খুব পছন্দের জিনিস ছিল আমার। তো আমার তখন তো অতটা পকেটে পয়সা থাকতো না, তো বাবার থেকে চাইলেও বাবা একটু খ্যাচ করতো, তো সেই জন্য আমি একটু পয়সা চুরি করতাম। আচ্ছা। তো পয়সা চুরি করে তখন আমার মানে ইচ্ছাটা ছিল কি, যে আমি ওইগুলো পয়সা জমি একটু রিল ক্যামেরায় রিল ভরে একটু ঘুরে ঘুরে বন্ধুদের সাথে ছবি তুলব। আচ্ছা। তো এটা আমার একটা অদ্ভুত একটা অভ্যাস ছিল। তো সেইগুলো করতাম, ছবিগুলো আবার সেগুলো তো তখন দেখা যেত না, এখন যেমন ডিএসএলআর দেখা যায় সঙ্গে সঙ্গে তোলার পরে, তখন আর দেখা যেত না। তো তাতে কি হতো, সেইগুলো আমি প্রিন্ট করাতাম। তাটা আলাদা অনুভূতি, যে কি তুলেছি আর কি আসবে। ঠিক আছে, এই যে মাঝখানের একটা জার্নিটা। ঠিক। তো সেইগুলো আমি তুলতাম, প্রিন্ট করতাম, বন্ধুদের দেখাতাম। অনেক বন্ধুরা বলতো, সায়ন্তন তোর না ফটোগ্রাফি স্কিলটা খুব সুন্দর, তো তুই কিন্তু অ্যাট ফিউচার পড়াশোনা শেষ করে এটা নিয়ে কিন্তু এগোতে পারিস। তো তখন আমি ভাবতাম এটা কি ফিউচার আছে, তো এটা তো আমার শখ, প্যাশন। তো এটা থেকে আমি প্রফেশন আমি সেইভাবে কখনো ভাবিনি। তো যাই হোক, হতে হতে বন্ধুদের প্রফেশনে যে যার মতন চলে গেল। তখন অবধি আমি সেইভাবে কিছু করিনি, কারণ অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় ক্রিকেটও খেলতাম। তো ক্রিকেটে আমি কিছু সার্টিফিকেটও আমার রয়েছে। তো সেইটার সূত্রপাতে কি হয়েছে, আমি কিছু স্কুলে টিচিংও করিয়েছি। আচ্ছা। এবং আমার কিছু সরকারি চাকরির কলও আসে সেই সময়। আচ্ছা। তো আমার না সেই সব বিষয়ে না অতটা ইন্টারেস্ট ছিল না। আচ্ছা। মানে সরকারি চাকরি করব, সেই 10টা-5টা ডিউটি করব, কারণ আমার বাবা নিজে রেলে চাকরি করতেন, আমার মা সরকারি কর্মচারী ছিলেন। তো আমাদের ফ্যামিলিতে কেউ টিচার, কেউ সরকারি ইয়েতে রয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর। তো আমার প্রফেশনটা যে এইদিকে এরকমভাবে আসবে আমি কোনোদিনও কখনো ভাবিনি। মানে এটা ভাবতে গেলেও তো একটা টাইম লাগে বা কিছু, তো আমি সেইভাবে কখনো ভাবিনি। তো যাই হোক, এইভাবে ছবি তুলতে এবার অনেক মানুষের কাছে না এগুলো পৌঁছাতো। তখন সোশ্যাল মিডিয়াও সেইভাবে অতটা স্ট্রং, 2010-এ এসছে সোশ্যাল মিডিয়া। তো আমার এইরকম ছবি তোলা হতো সেই 2004-05 সাল থেকে। তো যাই হোক, সেই সময় সোশ্যাল মিডিয়া আসলো, তখন দেখতাম অনেকে নিজেদের কিছু ছবি তুলে। তখন না আমাদের ওই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা খুব ভালো হতো, মানে বন্ধুরা গ্রুপ করে যারা যারা নতুন নতুন ডিএসএলআর কিনতো, তারা কেউ গঙ্গার পাড়ে যেত, কেউ স্ট্রিট ফটোগ্রাফি করতো। তো সেইভাবে আমাদের একটা জার্নি ছিল, আমাদের একটা টিম ছিল। আমরা ঠিক ওই দুপুরবেলায় খেয়ে দিয়ে বেরিয়ে যে যার মতন সবাই এক জায়গায় মিট করে রাস্তায় ঘুরতে ঘুরতে কিছু ছবি তুলতাম, এবং কে কত ভালো ছবি তুলতে পারে সেইটা নিয়ে একটা চর্চা ছিল। কিন্তু এখন হয়তো সেটা আস্তে আস্তে অনেক কমে গেছে, এখন আর সেরকম দেখা যায় না খুব একটা সচরাচর।
তো যাই হোক, সেই তুলতে তুলতে একটা টাইমে আমার একটা মেয়ের সাথে আলাপ হয়। সে আমার খুব ভালো বান্ধবী ছিল। তো সে এক সময় বলে, সায়ন্তন তুমি যে সরকারি চাকরিতে রিজেক্ট করছো, লোকে তোমাকে পাগল বলছে, যে এখনকার বাজারে সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে, কি পাগল? বন্ধু বান্ধবরা গালাগালি করছে আমাকে। তারপরে বাড়ির থেকে তো খুব বাজে বাজে কমেন্টস আসছে, বলছে আমাদের ফ্যামিলির ছেলে হয়ে তুই কী করছিস, কী করবি, তোর ভাই এরকম করছে, তোর দিদি রয়েছে, আমরা তোর বাবা মা, আমরা আজকে এই প্রফেশনে, তুই ভবিষ্যতে কী করবি? তো তখনও না আমি মনে হতো যদি এটা নিয়ে আমি জীবনে কিছু করতে পারি, কিন্তু তখনও আমার প্যাশনই ছিল, প্রফেশনটা নিয়ে আমি সেইভাবে ভাবিনি। আর সেই টাইমে এই ফটোগ্রাফি অ্যাজ এ প্রফেশন হিসেবে কিন্তু মানে একদমই উঠে আসেনি। মানে ফটোগ্রাফার মানে ভাবতো ওই পাড়াতে ওই স্টুডিও যারা ওই কোনো ছোট ছোট ফটো তুলে দিচ্ছে কিংবা বিয়েতে গিয়ে ছবি তুলে দিচ্ছে, ওই একটা, এবং খুব একটা যে ফ্লারিশ প্রফেশন সেটা নিয়ে কিছু ওকে ভাবতো না। তারপরে আস্তে আস্তে দেখা গেল 2012 সেই সময় সেই মেয়েটি আমার সাথে একজন ফ্যাশন ডিজাইনারের আলাপ করালো। তো তখন না আমার কাছে প্রোফাইল বলে কিছু ছিল না। প্রোফাইল বলতে হাঁস মুরগির ছবি, কিছু রাস্তাঘাটে মানুষের ছবি, গঙ্গার পাড়ে গিয়ে কিছু ভালো কিছু মুহূর্ত দেখলে, কিছু সিলুয়েট ছবি দেখলে, সেইগুলোই আমার কালেকশানে ছিল। এখন যেমন যারা ফটোগ্রাফি করছে তাদের অনেক অপশান, মানে মডেলিং, কাউকে মডেল সাজিয়ে ফটোশ্যুট করে প্রোফাইল বানিয়ে সেইগুলোকে সাবমিট করা হয়। তো তখন আমার কাছে কিছুই ছিল না, আমি পুরো জিরো। তো এইবার আমাকে বলছে নিয়ে যাবে সেখানে, আমি বলছি না না আমি যাবো না, আমার একটা অসুবিধা লাগছে। বলছে একবার তো চলো, গেলে হয়তো তোমার এখান থেকে হয়তো কিছু শুরু হতে পারে। ভালো, তো আমি গেলাম। বলছে দেখি তুমি কি কাজ করো। খুব লজ্জা লাগছে, তখন আমার ওই একরকমের অ্যালবাম ছিল না, ছোট্ট অ্যালবাম, হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে সেই ছবি প্রিন্ট করে রাখান। এবার আমি ওই ছবিগুলোই নিয়ে গেছি। এবার খুব টেনশন হচ্ছে, এরকম একটা জায়গায় এসছি, কি দেখাবো। এবার লোকটা দেখলো, সেই ভদ্রলোক দেখে বলছে হ্যাঁ তুমি তো এমনি ছবি তুলেছো, এটা তোমার মতন করে, কিন্তু এটার সাথে তো এর কোনো সম্পর্ক নেই, এটা তো ফ্যাশন ফটোগ্রাফি। হ্যাঁ, তো তুমি কি করবে, পারবে এইগুলো কখনো করতে? ঠিক আছে, তুমি যদি ক্যামেরা নিয়ে এসো অমুক দিন, আমি তোমাকে একটু টেস্ট শট নেব, দেখি তুমি কি আদৌ পারো। তো যাই হোক, আমি একদিন গেলাম, সেটা বাগুইহাটির একটা জায়গায়। তারপরে তো আমি গেলাম, তো ওখানে দু একজন মডেল যারা ছিলেন, তো তারা সবাই সেজে গুজে আছে। এবার বলছে তুমি ফটোশ্যুট করো। বললাম দেখুন আমার কাছে তো কোনো লাইট সেট আপ নেই, আমার কাছে নর্মাল শুধু ক্যামেরাটাই আছে। তো তখনকার দিনে ক্যাননের 1000D বলে একটা ক্যামেরা ছিল, যার ম্যাক্সিমাম আইএসও ছিল 1600 মাত্র, মানে 800 কি 400 তুললেই গেন আসতো, মানে খুব কমজোরি ক্যামেরা। তো যাই ওই ক্যামেরাটা নিয়ে আমাকে ছাদে পাঠিয়ে দিল, যখন লাইট ফাইট নেই ছাদে গিয়ে তুমি কিছু ছবি তুলো। তো ছাদের ন্যাচারাল লাইটে আমি কিছু ছবি টবি তুললাম। তো উনি আমাকে প্রায় 2-3 ঘন্টা বসিয়ে রাখলো, কথা টথা বলছিল না আমার সাথে। তারপরে কিছুক্ষণ পরে উনি বেরিয়ে এসে বলে ঠিক আছে আমি কিছু সুযোগ তোমাকে দিচ্ছি, তো তুমি আমার সামনে আমার কিছু ড্রেসের কালেকশানের শ্যুট আছে, তো তুমি একদিন এসো, তো আমি পয়সা করি কিছু তোমাকে দেবো না। তো আমি দেখলাম প্রথম অবস্থা আমি কী বা ডিমান্ড করবো, আমার তো নিজেরই কিছু নেই। গেলাম, গিয়ে সেই ফটোশ্যুটটা খুব ওনার পছন্দ হয়, এবং আমাকে বললো তাহলে তোমার সাথে আমি 6 মাসের একটা এগ্রিমেন্ট করি, তাহলে 6 মাসে তোমাকে কিছু অল্প পারিশ্রমিকও দেবো, এবং 6 মাস থেকে এটা আরও ভালোভাবে কন্টিনিউ হবে। তো দেখলাম ভালো লাগছে, ছবি তুলে আমার বেশ পছন্দ হয়েছে। এবার ছবি তোলার পরে কি হলো, ওনাকে কিছু কিছু ফটোগ্রাফাররা ফোন করে যে এইসব নতুন ছেলেদের দিয়ে কোনো মানে হয়, আমরা এতদিন ধরে এখানে কাজ করছি, তোমরা এই সব ছেলেপুলেকে কেন নিচ্ছ কাজে, এদের কোনো স্কেল নেই, জানে না কিছু না, মূর্খের মতন ছবি তুলছে। তো এইগুলো আমাকে শুনতে হয়। তখন আমার কাউকে চিনি না, কাউকে যে কিছু আমি আমার নিজের কিছু বলবো। তো যাই হোক, তারপর তো শুরু হলো জার্নি একটু একটু করে। 6 মাস পর সেই মানুষটা আমাকে লাথি মেরে বার করে দেয়, বলে তোমাকে আর প্রয়োজন নেই। কিন্তু 6 মাসে আমার থেকে যেটুকু চষার ঠিক চুষেও নিয়েছে, এবং সে তার ব্যবসায় গ্রো করেছে। কিন্তু এই 6 মাসের মধ্যে আমি যে কয়েকটা কাজ করেছি, সেইগুলো না অনেক মানুষের কাছে কিভাবে পৌঁছে গেছে আমি নিজেও জানি না। তখন তো সোশ্যাল মিডিয়া চলে এসছে অলরেডি, এসে গেছে, তার এফেক্ট আস্তে আস্তে শুরু হচ্ছে। হ্যাঁ, সেটা কিভাবে পৌঁছে গেছে আমি নিজেও জানি না। এবার দেখলাম
অনেকে আমার কিছু ফোন নাম্বার জোগাড় করে আমাকে বলছে আমাদের অমুক একটা কাজ আছে, তুমি কি করবে, তুমি তোমার পারিশ্রমিক কী নেবে, এরকম আমাকে জিজ্ঞাসা করছে। এবার আমি তো বুঝতে পারছি না কি করব, খুব নার্ভাস, কারণ আমি একদমই নতুন এখানে। কত বাজেট হয় বা কি বলবো আমি, কি বলা যেতে পারে সেসব আমার কোনো আইডিয়াই ছিল না। তারপর বেশ কিছুদিন যাওয়ার পরে আমি সেই সব লোকগুলোর সাথে যোগাযোগ করে আমি ফটোশ্যুটটা স্টার্ট করলাম। সেখানেও আমি বেশ বড়সড় লাথি খেলাম। কাজ করাতো, পয়সা দিত না। ঠিক আছে, একটা ডিপ্রেশন তো মানুষের যেরকম স্বাভাবিক জন্মায়, সেটা হতে 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 কি হলো, আমি খুব আপসেট হয়ে পড়লাম। আমার বন্ধুবান্ধব সবাই ভালো প্রফেশনে চলে গেছে, কারণ আমি নিজে রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছি ছোটোবেলায়। তো আমার ফ্রেন্ড সার্কেল খুব একটা কেউ খারাপ ছিল না, সবাই পড়াশোনায় সবাই খুব ভালো ছিল, কারণ আমি নিজেও মাস্টার্স কমপ্লিট করেছি, আমার জিওগ্রাফি ছিল। তো আমার ডিপ্রেশনটা না আরও বাড়তে থাকলো। বাবা মার থেকে একটু দেখছি সেই ব্যাপারটা, ডিটাচটা বাড়ছে। আমার ভাই বলছে জীবনে তো অনেক পশু পাখির ছবি তুলেছো, তুমি এবার একটু মন দিয়ে মানুষের ছবি তোলো। মানুষের ছবি কীভাবে? বলছি তো তুমি যেরকম করছো এটাকে আর একটু মন দিয়ে কর। তো ভাইয়ের কথাটা না আমার খুব মনে হলো। তো সেটার জন্য আমি আরও সিরিয়াস হয়ে আমার কিছু বন্ধুবান্ধবদের মাঝে সাঝে ডাকতাম, ডেকে বলতাম চল না একটু ফটো তুলি। এবার ওরাও ইন্টারেস্ট হতো, আরে আমার ছবি উঠবে, তাহলে চল একটু তুলি। সেই তুলতে তুলতে আমি প্র্যাকটিস শুরু করলাম ভালো করে। এবং আমাকে ফটোগ্রাফি কখনো সেইভাবে কেউ শেখায়নি, মানে যেটুকু করেছি নিজের মতন করেই শিখে। কারণ অনেকে আছে স্কুলে যায়, ওখানে ক্লাস করে, শেখে, মাথার ওপরে অনেক বড় মানুষের হাত থাকে, তো সেই সাপোর্টগুলো আমার কখনো আসেনি কখনো সেইভাবে। তোমাকে অভিজ্ঞতাই শিখিয়েছে। অভিজ্ঞতাই হচ্ছে তোমার সবথেকে বড় মেন্টর। রাস্তাঘাটে চলতে চলতে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যেমন আমার বাবা মা দুজনে চাকরি করতেন, ভালো ফ্যামিলিতে আমি বিলং করতাম, কিন্তু তাদের যে আমি ওই পয়সার ব্যাকগ্রাউন্ড থেকে মানে একটা সাপোর্ট, আমি সেইগুলো কখনো চাইতে পারতাম না। আমার নিজের কেন জানি না ছোটোবেলা থেকে একটা লজ্জা লাগতো, কারণ আমি ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলতাম, তো তাতে কী হতো আমার কিছু অল্প স্বল্প রোজগার হতো। যাই হোক এসব, তারপর একজন ফটোগ্রাফারের সাথে আমার আলাপ হয়। সে বলল তোমাকে আমি খুব ভালো করে শেখাবো, তোমাকে এমন শিখিয়ে দেবো তুমি চিন্তাই করতে পারবে না, ঠিক আছে তুমি আমাকে 20,000 টাকা দাও। এবার 2012-13 সালে 20,000 টাকাটা অনেক টাকা। আমি তখনও সেইভাবে রোজগার করি না। এবার 20,000 টাকা কীভাবে জোগাড় করব? মাকে বললাম, যতই হোক মারা হয় কি ছেলেদের জন্য একটা কিছু ভাবে, আরে তুই চাইছিস দেখ না কি হয়, মানে লাস্ট রিসোর্ট। হ্যাঁ, সন্তানের লাস্ট রিসোর্ট হচ্ছে বাবা মা। এবার আমি বাবা মাকে বললাম, বাবা তো দেখলাম রেগে যাচ্ছে, বলছে তুই এইসব করছিস, তোর আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, তুই পয়সা নষ্ট করছিস। তো মাকে বললাম, তা মা দেখলাম একটু সাপোর্ট দিল আমাকে 1,010 টাকা ধার হিসাবেই নিলাম। আমার কাছে কিছু ছিল, তো আমি ওই স্যারকে দিলাম, আমি নাম বলতে চাই না ওনার। উনি আমাকে প্রথম দিন যখন ডাকলো, উনি কি করেন, উনি কতটা লাইফে সাকসেস পেয়েছে সেইগুলোই আমাকে শুধু দেখাতে লাগে। তাই মনে মনে ভাবলাম, আচ্ছা আমি কি কিছু শিখবো না? ওই পয়সার কথাটাও মাথায় চিন্তা হচ্ছে যে আমি তো আবার বাড়ি থেকেও নিয়েছি, এত কষ্ট করে ঢালছি পয়সাটা, আমি কি করব? উনি কি শেখাবে আদৌ? তারপরের দিন দেখলাম আমাকে নানা কথা একটু অপমানও করছেন উনি। তারপরে ওনার কিছু পরিচিত মডেলসরা ছিল, তো আমি ভাবলাম মনে এদেরকে ডাকা হয়েছে, তার মানে বোধহয় আমাকে কিছু শেখাবে। তো সেই সকালবেলায় আমি তখন বারাসাত মধ্যমগ্রাম থেকে ট্রেন করেই যেতে হতো। ওই বনগা লোকালের ভিড় খুবই চাপের, মানে তখন আমার কাছে ওই ছোট্ট একটা ব্যাগ ছিল ক্যামেরার, তো সেটা নিয়ে আমি যেতাম। তো ওখানে গিয়ে সকালে 11টায় পৌঁছাতাম, তারপরে বাড়ি থেকেও সেভাবে খেয়ে বেরোতে পারতাম না, তো ওখানে একটা ছোট দোকানও ছিল। তো সেই দোকানে গিয়ে আমি একটু ওই রুটি, একটু ঘুগনি, এই ধরনের খাবার পেয়ে যেতাম। তো দেখতাম আমার চলে যাচ্ছে। তারপরে দেখলাম সেই স্যার কদিন পরে সেও আমার সাথে খেতে বসলো এবং বিলটা আমাকেই পেমেন্ট করতো। দেখতাম আমার পয়সা এরকমভাবে খেয়ে উনি ঘরে যেত, বলতো ঠিক আছে তুই আয়, আমি আবার শুরু করছি। এই করে করে আমার সাথে 2 সপ্তাহ এইভাবে কাটালো। আমি দেখলাম আমার না শেখার কিছু হচ্ছে না। এবার আমি স্যারকে একটু বুদ্ধি করে বললাম, স্যার আপনি তো অনেক বড় ফটোগ্রাফার, তো আপনি যদি আপনার কিছু শুটিং যখন হয় তখন যদি আমি গিয়ে একটু আপনার পাশে দাঁড়িয়ে যদি কিছু দেখতে পারি, শিখতে পারি, আমার একটু ভালো হয়। তো
তো দেখলাম উনি কোনোভাবে হ্যাঁ বলে দিলেন। এইবার উনি যখন ফটোশ্যুট করতেন বা কিছু, আমি একটা কোনায় দাঁড়িয়ে চুপচাপ ওগুলো দেখতাম, ওইটুকু দেখে দেখে যেটুকু যা নলেজ। তো আমি তখন দেখলাম না, এইরকম ধরনের লাইট তো আমিও পারবো, তো আমি একবার চেষ্টা করি। তো তখন আমার কিছু স্ট্রাগলিং লাইফে আমার কিছু ডিজাইনার বন্ধুবান্ধব, মেকআপ আর্টিস্ট, তো তারাও স্ট্রাগলিং করছে, তাদের সাথে আমার আলাপ হয়। তাই আমি বললাম চল না তাহলে একসাথে গিয়ে একটু কিছু একটা নিজেরা শ্যুট অর্গানাইজ করে যদি কিছু চেষ্টা করা যায়। তো সেটাও করলাম। তাতে দেখলাম স্যার খুব রেগে যাচ্ছে, কারণ আমার তো কোনো স্টুডিও জানা নেই, তার স্টুডিওতেই আমাকে করতে হচ্ছে। তো একটু মনে মনে খারাপও লাগতো, কষ্ট হতো। এবং আমার সাথে সাথে সেই মেকআপ আর্টিস্ট ডিজাইনারদের কী হতো, তাদেরও প্রচুর পয়সা ওখানে ইনভেস্ট করতে হলো, কারণ সেই স্যার তো অনেক ক্ষমতা তার, তো সেই স্যার যা বলছে সবাইকে তাই শুনতে হচ্ছে। তো সেই বাজারে আমার সেই মেকআপ আর্টিস্ট বন্ধুটার প্রায় 80,000 টাকা খরচা হয়েছিল তার মেকআপের পেছনে। মানে সে তো নিজে পয়সা দিয়ে মেকআপ কিনছে, মডেলসদের ওপর অ্যাপ্লাই করছে, যে ডিজাইনার সে সবে সবে পাশ করে উঠেছে, তাকেও ড্রেস কালেকশন করতে হচ্ছে। তো এইভাবে সবার প্রচুর খরচা হতে লাগলো। তো আমি ভাবছি এখানে যে এত খরচা হয়ে যাচ্ছে, এর ভবিষ্যৎ কী? তো যাই হোক, এইভাবে করতে করতে কয়েকটা পোর্টফোলিও যেটাকে বলে, তো কিছু ছেলেমেয়েরা আমরা একদম ন্যূনতম পয়সা দিয়ে একটু পোর্টফোলিওগুলো অ্যারেঞ্জ করলাম, তাতে আমাদের পকেটে 500,000 টাকা করে অন্তত আসা শুরু হলো। তাতে একটু ভালো লাগা শুরু হলো, একটা মনের মধ্যে একটু হলো আনন্দ আসছে যে না, পকেটে কিছু আসলো। তো আস্তে আস্তে সেই স্যারের ব্যবহারে আমরা আস্তে আস্তে ওখান থেকে সরে গেলাম, এবং উনি বলেছিল যে তুমি শেখার পরে তোমাকে আমি একটা সার্টিফিকেট দেবো। তো উনি আজ 2025 এখনও অবধি উনি দিয়ে উঠতে পারেননি। আচ্ছা। তো ঠিক আছে, কি করা যাবে। এবং উনি আমাকে বিভিন্ন রকম সেলিব্রিটিদের ছবি দেখাতেন, বিভিন্ন রকম দেখাতে, এইগুলো মানে আমাকে দেখাতো। এটা 2012 থেকে শুরু হয়ে কতদিন চললো? প্রায় 1 বছর। প্রায় 1 বছর। এবং 1 বছর আমার এই ডিপ্রেশনটা আমি কীভাবে কাটিয়েছি সেটা আমি একমাত্র জানি, যেটা আমি আমার বন্ধুবান্ধবদের লজ্জায় বলতে পারতাম না, আমার বাবা মাকে বলতে পারতাম না, খুব খারাপ লাগতো। তারপরে আমরা আস্তে আস্তে একটা টিম তৈরি করলাম। সেই টিমটা যখন মার্কেটে আস্তে আস্তে কাজ করতে লাগলো, আমাকে সেই সময় ইন্ডাস্ট্রির একটা মহান মানুষ খুব ভালোভাবে হেল্প করলো। আমি কি নাম নিতে পারি? হ্যাঁ, নিতে পারেন। ওনার নাম হচ্ছে রুদ্রনীল ঘোষ। আচ্ছা। উনি আমাকে কোথা থেকে একটা আবিষ্কার করলো, বলল একদিন আয় আমার অফিসে, তোর সাথে আমার কিছু কথা আছে। তো সেই সময় রুদ্রনীলদার পরমব্রতর একটা অফিস ছিল, ওয়ার্কশপ বলে, লর্ডস মোড়ে। সেই সময় একটা মুভিও তাদের রিলিজ হয়েছিল, হাওয়া বদল বলে। তো সেই সময় তাদের তো অফিসে নানা রকমের কাজ আসতো। তো আমি প্রথম না বুঝতাম না, দাদা আমাকে দেখতাম হয়তো পরীক্ষা নিত বা কিছু চেষ্টা করতো, তো 5-6 দিন করে ডেকেছে আমাকে, আমি ওরকম বসে আছি, আসে না কোথায় যায়। লাস্ট 6 দিনের মাথায় আমাকে ডাকে, মানে উনি অফিসে আসতেন কিন্তু আমার সাথে দেখা আর হতো না, আরও বিভিন্ন লোকের মিটিং থাকতো, প্রডিউসার ডিরেক্টর সবাই আসতো। তো একদিন কোনোভাবে আমার দেখা হল, তো দেখলাম আমাকে অফিসের ভেতরে ডাকলো। ডাকার সাথে সাথেই দেখলাম উনি খুব ভালো ছবি আঁকেন। তো ছবি আঁকতে আঁকতে বলছে, বল এই ছবিটার মানে কী বা কিছু। তো আমি সেইভাবে ঠিকঠাক একটু জবাব দিলাম। তো তাতে তার একটু কোথাও ভালো লাগলো। তা বললো, তুই তো স্ট্রাগল করছিস। বললাম হ্যাঁ, সে তো চেষ্টা তো করতেই হবে জীবনে যদি কিছু করতে চাই। বললো, তোর ছবি টবি তো আমার ঠিকঠাকই লাগছে, তো তোকে আমি একটা সুযোগ দিচ্ছি, তোর জীবনে যদি এই সুযোগটা তুই কাজে লাগাতে পারিস তাহলে তোকে আর অত কিছু ভাবতে হবে না, আর যদি না পারিস যেখান থেকে এসেছিলিস সেখানে ফিরে যা বাবা, কিছু ছোটোখাটো কাজবাজ করে বেঁচে থাক। উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেন। ভালো। তো একদিন একটা কমার্শিয়াল অ্যাডের আমি সুযোগ পেলে, কাজ আসলো। সেই সময় ওটা একটা কোম্পানির শ্যুট। তো ওই সময় আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, তো ওদের দিয়ে একটা অ্যাড শ্যুট ছিল। তো সেই সময় আমার সেইভাবে লাইট টাইট অত সেট আপ কেনা হয়নি। তো মানুষটা সত্যি কথা বলতে আমাকে বলেছিল যে তোর কি খরচা হবে আমাকে বল। তো আমি একটা এস্টিমেট দিলাম যে আমার এরকম খরচা হতে পারে, এটা আমার কাছে কিন্তু নেই দাদা, আমি অ্যারেঞ্জ করতে পারবো না। তো উনি ওনার প্রোডাকশান থেকে আমাকে সেই টাকার ব্যবস্থাটা করে দিল।
এটা আমার জীবনে প্রথম কেউ উপকার করলো, যে একটু বড় ব্রেক থ্রু আমাকে একটু কেউ সাহায্য করলো। কারণ মার্কেটে আমি যেভাবে ডিপ্রেশনে চলে এসেছিলাম, যে আমাদের যেসব বন্ধুবান্ধব সার্কেল যারা ছিল তারা হচ্ছে কাজ করব কী করে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে সেটা হতে হতে কাজটাও শেষ হলো এবং কলকাতা মার্কেটে সেটা খুব ভাইরাল হলো এবং সেটা খুব হিট শ্যুট হলো। তারপরে তাদের হাউস থেকেও তারা দেখলো যে না, এ তো বেশ ভালোই করেছে, একে কিছুদিন রাখা যেতে পারে। দাদা আমাকে অনেক বকাবকি গালাগালি প্রচুর দিয়েছে। হয়তো এখনকার দিনে ছেলেমেয়েরা হয়তো সেগুলো শুনলে হয়তো পালিয়েও যাবে, একদিনও সেখানে থাকবে না। এবং আমি আমার বাড়ি ঘর ছেড়ে, দাদার একটা অফিস ছিল, সেখানে একটা ওই গোডাউন মতন ছিল যেখানে আটশোলা থেকে শুরু করে সব ঘোরাঘুরি করতো। তো সেখানে একটা ছোট্ট বিছনা মতো ছিল। তো আমি নিজের থেকেই বললাম, দাদা আমি কি এখানে একটু রাত্রেটা স্টে করতে পারবো? তাহলে কি হয়, আমার একটু আপ ডাউন করতে সুবিধা হবে। সাউথ কলকাতাতে থাকলে। হ্যাঁ। তারপর তো দাদার পারমিশন নিয়ে আমরা সেই ঘরটায় থাকলাম। তো সেখানে দাদার কিছু কর্মচারী, দাদাকে যারা দেখাশোনা করতো তাদের কিছু প্রোডাকশনের লোকজন, আমি ওদের সাথেই থেকে যেতাম। তো ওখানে থাকলে কী হতো, আমার অ্যাটলিস্ট কলকাতার বুকে ওরমভাবে থাকার জায়গাটা পেলে কী হলো, আমার খরচাটা একটু বাঁচলো। আর দাদা তখন সকালবেলায় শুটিংয়ে যেত, তখন রাজ চক্রবর্তী বিভিন্ন মানুষের সাথে, সৃজিত দা এদের ডিরেকশানে যেসব দাদা কাজগুলো করতো, আমি ওই পাশে গিয়ে ওগুলো দেখতাম, শিখতাম। তো একদিন রাজদার ওই প্রোডাকশানে একটা কাজ ছিল, তখনকার দিনের যে মুভিটা, সেটার নাম ছিল হচ্ছে রাজ চক্রবর্তীরই, যেটা মিমি সবাই ছিল আর কি, ওটার নাম ভুলে যাচ্ছি। নামটা হচ্ছে 2015-তে রিলিজ হয়েছিল ওটা। না, প্রলয়ের আগে। কাঠমুন্ডু মুভিটা। তো দাদা বললো চল আমার সাথে, সকালবেলায় কিন্তু উঠতে হবে। বললাম কটায়? বললো ভোর 6টায় তোকে রেডি হয়ে থাকতে হবে, আমার সাথে তুই বেরোবি, গিয়ে এখানে রাজকে আমি বলে দেবো, তুই ওখানে গিয়ে কাজ শিখবি। তো আমি খুব লাকি মনে করি যে সেই সময় আমি সেই মানুষগুলোর কাজ, মানে সেই মানুষগুলো আমার কাজ পছন্দ হয়েছিল এবং আমাকে অত বড় একটা অপরচুনিটি দিয়েছিল, এবং সেখানে গিয়ে আমি আমার কিছু ফটোশ্যুট করি, কিছু বিটিএস তুলি। তো সেইগুলো তো মানে আমার কাছে তখন অনেক। তো তখন আমার পয়সার কথা কখনো আমি ভাবিনি সেই সময়, যে আমি কাজটা শিখছি, শেখার আগ্রহ, মানুষের প্যাশনটা আস্তে আস্তে পূরণ হচ্ছে। মানে আমি সেইভাবে ব্যাপারটাকে ভালোভাবে অবজার্ভ করছি। তো আমি ক্যামেরার পেছনে থেকে ওইগুলো ভালো করে শিখছি। এবং দাদা অনেক সময় আমাকে অন ক্যামেরায় বা ক্যামেরার সামনে আমাকে অনেক গালাগালিও দিয়েছে। তো সেটাতে আমি না কখনো রাগ হতাম না, সেটা ভালোবাসা না, আমার শেখা, সেটা ভালো, মানুষটা আমাকে শেখাচ্ছে এবং হয়তো তার শেখার টেকনিকটা ওরকম। তো সেটা আমি খুব ভালোবেসেই নিতাম। তো এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটা আমি বুঝতে পারি যে কতটা দরকার ছিল এবং আমি সত্যি শিখতে পেরেছি অনেক কিছু। এবং তারপর আমি বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে যুক্ত হই। এটা কোন সালে আমরা চলে এসেছি? এটা তখন আমরা চলে এসেছি 2015। 13 থেকে 15, মানে 12 থেকে তোমার জার্নি শুরু হলো, 13 পর্যন্ত তুমি শিখলে ওনার কাছে, তারপরে 13 থেকে 15 আবার 2 বছরের একটা স্ট্রাগল। এবার তুমি ব্রেক থ্রুটা পেলে, মেজর ব্রেক থ্রু। সেই সব কাজের থেকে কিছু মানুষের সাথে আমার পরিচয়টা একটু হলেও বাড়লো এবং কিছু মানুষ যারা আমার ক্ষতি করেছিল জীবনে, আমাকে অনেক অপমান করেছিল এবং আমাকে কাজের নাম বলে পয়সা কড়ি তো তখন দিতই না, তো সেই ধরনের যে কাণ্ডকারখানাগুলোর থেকে আমি একটু রিলিফ পেলাম। এবং আজকের দিনেও আমি দেখছি সেই বন্ধুবান্ধব যারা আমার সাথে স্ট্রাগল করেছিল, তারা আজকে কলকাতার 1 থেকে 10-এর মধ্যে তারা পড়ে, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, তাদের নিজস্ব বুটিকও খুলে গেছে আজকে। তো তারাও ভালো কাজ করছে। তো এইভাবে আস্তে আস্তে সেই সময় শুরু করি, তারপরে বিভিন্ন লোকের সাথে দেখা হয়, কথা হয়। তাই বলে যে ডিপ্রেশন কমে যায়নি তা হয়নি, আরও আঘাত খেতে থাকি, কারণ বড় জায়গায় গেলে আরও বড় বড় আঘাত হয়। দেখা গেল আমাকে একটা কোনো কাজে রিক্রুট করা হলো, 1 সপ্তাহ পরে জানতে পারলো আমাকে আর ওই কাজটা করানো হচ্ছে না, ড্রপ করে দিল তোমাকে। এবং তার কোনো রিজন নেই। হয়তো আমার তার সাথে পিআর কম ছিল, বা তার সাথে হয়তো আমি একটু হাই হ্যালো হেসে কথা বলতে পারিনি, তো সেটার জন্য হয়তো আমার কাজটাই চলে গেল। তো সেখানে সেই সব কোম্পানি হয়তো তারা কোয়ালিটিও দেখেনি, দেখেছে কার সাথে কার ভালো সম্পর্ক।
তো সেই ব্যাপারগুলো তখনও ছিল, এখন তো আছেও, এখনও আছে, ওটা চলে যায়নি কখনো। মানে ওই টাইমের একটা, মানে আমার একটা তোমার এই স্টোরি থেকে একটা জিনিস মনে হচ্ছে যে তোমার যখন আর্লি টাইম, যখন তুমি শুরু করছিলে, তখন যারা, তুমি যখন প্রথম ব্রেকটা পেলে, তখন অনেকে বলেছিল যারা সিনিয়র যে এই কাকে দিয়ে কাজ করাচ্ছে, কাকে দিয়ে কাজ হ্যাঁ। করাচ্ছে, exactly. তো এরকম তোমার একটা সিনিয়র হলো যে তুমি কাজ পেতে পেতে তোমার কাজটা চলে গেল, কিন্তু তখন কিন্তু তুমি অলরেডি এস্টাবলিশ করে ফেলেছো নিজেকে। তখন কিরকম লাগতো তোমার? তখন কেন চলে যাচ্ছে? তখন তো তুমিও একটা নাম। আমি ভাবছি যে আমার কাজের তো আমি কখনো এফোর্ট দিতে ছাড়ি না, যথেষ্ট পরিশ্রম দিয়ে কাজ করি, যতক্ষণ না আমার নিজের স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ আমি কাজটা করেই যাই। তো তাও আমার কাজ কেন চলে যাচ্ছে? আমার কি কোথাও ভুল হচ্ছে, বা আমি কি সেই ভুলগুলো কি বুঝতে পারছি না, কিংবা এই ইন্ডাস্ট্রির নতুন রুলস রেগুলেশনসটা বুঝতে পারছো কিনা? তো আমি না তখন একটু মানে আমার মাথাটা গুবলেট হয়ে যেত যে আমি কি করলে ভালো হয়। কারণ একটা মানুষ আমাকে একটা টাইমে অবধি গাইড করে দিয়েছে, তার পরের স্টেজটা আমি কি করব। এবং সেই মানুষটা আমাকে একদিন বলেও ছিল যে তুই যদি নিজের মতন করে আজকে না চলতে পারিস তাহলে কিন্তু তোর বিপদ আছে, তুই যতটা উঠেছিস আবার ফট করে সরেও যেতে পারিস, কারণ এটা খুব সাবলুডোর ইন্ডাস্ট্রি। একদম একদম উঠবে আর নেমে আসবে। তো তোকে ব্যালেন্স করে চলতে হবে, তোকে বুঝতে হবে এক একটা ক্লায়েন্ট, এক একটা মানুষ, তাদের চাওয়া পাওয়াটা কি। তুই যদি সেটা না বুঝতে পারিস, তুই যদি নিজের মধ্যে শুধু রেখে দিস যে আমি কেন পারছি না, আমি কি, তাদের জিনিসটাও তোকে বুঝতে হবে। তো সেটা বুঝতে গিয়েও অনেক লাথিগুতো খেলাম। তো সেইভাবে মানানসই করে আজকে আমার নিজস্ব কিছু টিম বানালাম, তারাও ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে। তো টিম বানিয়ে আমরা ছোট ছোট কিছু কাজ করতেও শুরু করলাম। তাতে কি হচ্ছে, কিছুটা আর্থিক দিক থেকেও আরও সচল জায়গাটা আসতে শুরু করলো সবার। তো দেখলাম আমার জন্য আরও দুটো লোকেরও রোজগার হচ্ছে। আমি একদিন নিজে ইনকাম করতে পারতাম না, আজকে আমার জন্য আরও দুটো লোকের রোজগার হচ্ছে। তো এটা তো খুব ভালো কথা। এবং আজকের দিনে বলতে নেই, আমি তো সেই জায়গাটা দেখে এসেছি, আমি কারোর একটা কাজ অবধি চুরি করিনি, যে কাউকে ওই 2 পয়সা কম দেবো, একটু কমিশন রেখে দেবো, বা কাউকে একটু রেফারেন্স দিলে আমি তার থেকে 2 টাকা কেটে নেব। ওইটা হয়তো আমার রক্তে বা আমার বাবা মার জন্য হতে পারে, আমার সেই স্বভাবটা কখনো কাজ করে। আমি সবার ন্যায্য পেমেন্টটা আমি করতাম এবং দেখতাম তাতে দেখছি আমি আরও সবার কাছে যেতে পারছি এবং তাদের সুখ দুঃখ সব কিছু আমার সাথে শেয়ারও করছে। তাতে আমাদের টিমটা না আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। মানে আমি যে আমার নিজের নাম নিয়ে যে ব্র্যান্ডটা বানাচ্ছি, তাতে দেখছি আরও স্ট্রং হচ্ছে জিনিসটা, এবং সব মানুষ ভালোবেসে আসছে। তার মধ্যেও খারাপ ভালো মানুষ তো আছেই। আমি অনেক মানুষকে এমনও আছে, আমি আমার জায়গাটা যখন তৈরি একটু হলেও করে ফেলেছি, তখন অনেক মানুষকে আমার মাঝ রাস্তা অবস্থাতেও তাদেরকেও হেল্প করেছি, এবং তারা আমাকে 2 দিন পরে পেছনে লাথিও মেরেছে। এবং সেই লাথির ব্যথাটা খুব সাংঘাতিক হয়। মানে যাকে নিজের ভাই মনে করো, যাকে নিজের আপন মনে করো, সেই তোমাকে 2 দিন পর একটা লাথি মারছে, এবং লাথি মেরে সে তোমার বাইরে বাইরে ক্ষতি করার চেষ্টাও করছে। ব্যাকবাইটিং করছে। পেইনফুল ব্যাপার, খুব পেইনফুল ব্যাপার। এই ইন্ডাস্ট্রিটা খুব ইনসিকিউর আমার মনে হয়। মানে একে অপরের প্রতি একটা সিকিউরিটি লেভেলে কোনো সিকিউর লাইফ নেই, কিন্তু নিজেকে একটু বানানোর চেষ্টা করে যেতে হবে। মানে এখানে যতদিন আছো তোমাকে স্ট্রাগল করতে হবে। মানে এটা কোনো সরকারি চাকরির মতন যে তুমি ওই চাকরিতে যাচ্ছ কি যাচ্ছ না, কিন্তু তোমার মাস গেলে মাইনে চলে আসছে, এটা নয়। তাও তো আমাদের বাবা মার সময় পেনশন ছিল, এখন তো সরকারি চাকরিতে সেটাও চলে গেছে। তো এটা তো আরোই না। তুমি যতদিন শরীরে তোমার জোর আছে, যতদিন তুমি পরিশ্রম করতে পারছো, ততদিন তুমি কাজ করে ঠিকঠাক জায়গায় রাখতে পারবে। যেদিন তুমি পারবে না, সেদিন তোমার পেছনে আরেকজন এসে দাঁড়িয়ে যাবে। এটা ইন্ডাস্ট্রির তো নিয়ম, যে তুমি আজকে একটু, আর পেছনে তো কেউ ভালো কাজ করলে আমি দেখেছি তাকে যতটা চেষ্টা করে নামানোর চেষ্টা করে। নাম ভুলে যাওয়া, মানে ইন্ডাস্ট্রি যখন তখন নাম ভুলে যায়, মানে ভুলে যায়। যে কোনো টপ পারফর্মার হঠাৎ করে মুছে যায় ইন্ডাস্ট্রি থেকে। তো নামটা বানিয়ে রাখতে হবে। এই যে তুমি সায়ন্তন দত্ত, তোমার পেছনে সেলিব্রিটি ফটোগ্রাফার, ফ্যাশন ফটোগ্রাফার আর ওয়েডিং ফটোগ্রাফার, এই যে 3টে তুমি ট্যাগ নেম দিয়ে নিজের একটা ব্র্যান্ড এস্টাবলিশ করেছো। কি করে বুঝলে যে এই ব্র্যান্ডটা এস্টাবলিশ হয়ে গেল? মানে কোন সময় এসে তুমি বুঝতে পারলে নাও ইট ইজ এ ব্র্যান্ড? মানে আমার ইন্ডাস্ট্রিতে আজ অবধি যে অবধি আমি পৌঁছেছি, আমি কখনো এগুলো প্ল্যান করে এইগুলো আমি কখনো করি না। আমার এটা হয়ে গেছে। এটা হয়তো ঠাকুরের কোনো আশীর্বাদও ছিল, হয়তো বাবা মার আশীর্বাদ ছিল, বা হয়তো আমার
কর্মজগতে আমি হয়তো কখনো ফাঁকি দিইনি, বা হয়তো নিজের ডেডিকেশন ছিল। ডেডিকেশনটা অবশ্যই দরকার এই প্রফেশনে। মানে আজকে যদি কেউ ভাবে যে আমি 1 মাসের জন্য আমি আজকে ফ্যাশন ফটোগ্রাফি করতে এসেছি, আমি পরের দিনই দাঁড়িয়ে যাবো, আমার সব হয়ে যাবে, এটা কোনো দিনও পসিবল না। আর তোমার জার্নি থেকে তো একটা জিনিস আমি বুঝতে পারলাম যে লাত খেতে হবে, আর লাত খেয়ে বসে থাকা যাবে না। একদম একদম, ঠিক আছে। তুমি যতবার কেউ তোমাকে লাত মেরে বসানোর চেষ্টা করছে ততবার তুমি দাঁড়াচ্ছ। আমি এখনো লাথি খাই, এখনো লাথি খাই। ঠিক আছে। এবং আমার সাথে আমরা একসাথে প্রায় আমাদের 30-40 জনের আজকে টিম আছে। যখন আমি একা শুরু করেছিলাম তখন কেউ ছিল না। আজকে আমার সাথে মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, এডিটার, সমস্ত রকম একটা দিয়ে আমার আজকে 30-40 জন আমরা একসাথে রয়েছি। দেখো, মানে নর্মাল ওয়েডিং ফটোগ্রাফার তো প্রচুর আছে, ঠিক আছে, যারা ফ্রিল্যান্স করছে প্রচুর, এখন তো গোনা যাবে না। ফ্যাশন ফটোগ্রাফারও প্রচুর আছে এখন, ঠিক আছে। ই কমার্সের জন্য অনেকে বলছে আমি এখন ফ্যাশন ফটোগ্রাফার। সেলিব্রিটি ফটোগ্রাফারটা হাতে গোনা কিছু ফটোগ্রাফার আছে। এই যে ইন্ডাস্ট্রিতে তুমি যে 3টে এরিয়াতে নিজেকে দাঁড় করালে, 3টেই খুব হাইলি সেন্সিটিভ। এটা তো খুবই কঠিন জিনিস, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ফ্যাশন ফটোগ্রাফি করে তারা অনেকে ওয়েডিং ফটোগ্রাফি করে না, বা অনেকে যারা ওয়েডিং করে তারা ফ্যাশন করে না বা কমার্শিয়াল কাজ করে না। তারপরে সেলিব্রিটি, ভিভিআইপিদের তুমি ইভেন্টসগুলোকে ম্যানেজ করছো, তো সেইখানে একটা মোমেন্ট তাদের কাছে $1 মিলিয়ন। মানে আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যখন তাদের সন্তানের বিয়ে দেয়, এক একটা মোমেন্ট ক্যাপচার হয়, ইটস $1 মিলিয়ন মোমেন্ট। এটা খুবই কঠিন একটা জব, এবং সেইখানে তোমাকে কেউ যদি ট্রাস্ট করছে, ঠিক আছে, যে হ্যাঁ তুমি পারবে আমার এই মেমোরিটা, কারণ বিয়ে তো হ্যাঁ হতে পারে, একবার বিয়ে হবে, ডিভোর্স হবে, আবার বিয়ে হতে পারে, কিন্তু ওই বিয়েটা তো আর বারবার হবে না। ওই মোমেন্টটাকে তুমি ক্যাপচার করছো, খুব সেন্সিটিভ কাজ। এইখানটা কিভাবে তুমি নিজেকে মানে মেনটেন করো? এই টেনশনটা সবসময় ডেডিকেটলি ভাবে কাজ করতেই হবে, এবং সবসময় আমাকে খুব সিরিয়াস থাকতে হয়, এবং দেখতে হয় যে কোনো জায়গায় কোনো মুহূর্ত যেন গ্যাপ না হয়, মিস না হয়। কারণ একটা ওয়েডিং রিচুয়াল বা কোনো একটা ইভেন্ট, এগুলো তো রিটেক হয় না। এভরি মোমেন্ট তুমি ফ্রিজ করে দিচ্ছ, কোনো রিটেক নেই এখানে, কোনো যা হবে কন্টিনিউ চলছে। আর তোমাকে ফ্রিজ করতে হয় মোমেন্টটাকে। যারা টিম মেম্বার আছে আমি তাদেরকে নিয়ে ক্লাসও করি, যে দেখো আমাদের এই করলে এইভাবে এগোতে হবে, না হলে একটা জিনিস মিস হলে, মানে দুধের মধ্যে যদি 1 ফোঁটা মানে আলতা পড়ে যায়, দুধটা নষ্ট হয়ে যায়। ধরো হলদির ফার্স্ট লাগানো হচ্ছে, ওইটা যদি মিস আউট হয়ে যায়, ঠিক আছে, তাহলে শেষ। তো সেই জন্য কি আমাদের খুব সিরিয়াস থাকতে, এবং সকাল থেকে রাত 12টা অবধি আমাদের বসার টাইম থাকে না, আমাদের কন্টিনিউ সিরিয়াসলি ডেডিকেশন একদম। এবং আজকে হয়তো সেই কাজগুলো আমরা একসাথে আমাদের যে টিম আছে সবাই ঠিকঠাক কাজ করছি বলেই আজকে হয়তো আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি। এবং যে কাজই করি আমরা, কোনো কাজে ফাঁকি দিলে বা এটা একটু এদিক থেকে এদিক সরিয়ে দিলে যে আমি বেঁচে গেলাম, আমার কোনো অসুবিধা হলো না, সেটা ভাবলে হবে না। বা কারোর একটা হয়তো নাম হয়ে গেল, সে ভাবলো আমার তো বিশাল নাম, আমাকে 10টা লোক সবাই চেনে, আমার আর কি আছে, এই একে ছেড়ে দে, একে ওই করে দে, কোনো ওরকম করলে হবে না। সব কাজে, ছোট হোক বড় কাজ, সব কাজই খুব সিরিয়াসলি ভাবে করতে হবে। যে এখন তুমি যে মানে সেলিব্রিটি ওয়েডিং ফটোগ্রাফার হয়ে গেছো, হঠাৎ করে যদি তোমার কাছে কোনো কেউ আসে বলে যে আমার মেয়ের বিয়ের ছবিটা তুলে দিন, ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই, তুমি তাতে তোমার কোনো দ্বিধা নেই? না, তাতে আমার কোনো, আমি তো নিজেই একটা সাধারণ একটা মানুষ, আমি ক্যামেরার পেছনে থাকি। এবার সেই মানুষটা তার আশা আকাঙ্ক্ষা সব কিছু নিয়ে এসেছে যে তার জীবনের একবার বিয়ে হবে, এবং সে তার জীবনে একবার সেই মুহূর্তটা আসবে, এবং তাদের বাবা মারাও চায় যে এই মানুষটাকে বিশ্বাস করা যায়, কারণ এই মানুষটা আজকে ইন্ডাস্ট্রি সবাই বিশ্বাস করে এবং তাদের সাথে সেই কাজ করছে। এবং যদি আমি সেই বিশ্বাসটা তাদের কখনো ভঙ্গ করি, এটা আমার নিজের কাছে আমি ছোট হয়ে গেলাম, আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। এবং তাদের কাছে হয়তো ইন্ডাস্ট্রি দেখে আমি 10টা টাকা বেশি চেয়ে বসলাম, তাও না, আমি যাতে সবাই যাতে সেই জিনিসটা এফোর্ড করতে পারে এবং সবার কাছে জিনিসটা সমান হয়, সেইটা আমার কাছে রয়েছে। তাহলে প্রাইসিংটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমার টিকে থাকা দৌড়ে। অবশ্যই সবকিছু ব্যালেন্স করে চলতে, না হলে মুশকিল। এমন কোনো মুহূর্ত আছে যেখানে তুমি কোনো সেলিব্রিটি ফটোগ্রাফি করছো, সেখানে কোনো মিস আপ হয়ে গেছে, তারপরে সেই ঘটনা যদি আমাদের দর্শককে বলো, সেই টেনশন কিভাবে তুমি? অনেক ঘটনা ঘটেছে। আমার রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আমি নাম বলবো না, উনি আমার গার্জেনের মতন। তো কি হয়েছে, একটা শুটিং ছিল, তো শুটিংয়ে বললো যে সায়ন্তন তুমি এইগুলো অ্যারেঞ্জ করো, একটা সেলিব্রিটি শুটিং। তো
তো তুমি দেখে নাও কীভাবে কী করবে। তো আমার একজন পিআর আছে যিনি আমার পিআর করে, তো তার সাথে তুমি একবার কনসাল্ট করে নিও। তো আমি তাকে বলেছি যে এরকম কল টাইম 11টা থাকবে, প্রথমে মেকআপ আর্টিস্ট সেলিব্রিটি যিনি হায়ার করেছেন সেই কল টাইমে ফার্স্টে মেকআপ আর্টিস্ট আসবে, তো পিআর টিম তারপরে ঢুকে যাবে, এবং মেকআপ হতে তো অনেকটা সময় লাগে, 1-2 ঘন্টা তো মিনিমাম সময় লাগে, তো আমি আর একটু পরে আসবো, আমি ঘন্টাখানিক পরে ঢুকবো। তো এইভাবে সমস্ত রকম কথাবার্তা হয়ে যায়। তারপরে হঠাৎ সেদিন সকাল 11টা থেকে আমার কাছে ফোন আসা শুরু হলো, কোথায় তুমি বললাম না, আমার তো কথা হয়ে গেছে একবার যে আমি অমুক সময় ঢুকবো, তারপরে মেকআপ হতে হতে আমরা স্টুডিওর সব লাইট সেট আপ করে নেব, আমরা 12টা 12:30টার মধ্যে ওটা স্টার্ট করে দেবো। তো যাই হোক, পিআর টিমে তারা হয়তো কোথাও কিছু ভুল করেছিল, যার জন্য পুরো দোষটা আমার উপর এসে পড়লো। তো আমি সেটা মাথা পেতে নিলাম। এমনকি তিনি সেদিন শুটিংটা করলেন না, এবং শুটিংটা না করাতে কি হলো, একটা সাধারণ মেকআপ আর্টিস্টের তার একদিনের রুজি রোজগারের জায়গাটা নষ্ট হয়ে গেল। একটা স্টুডিওতে যে ভাড়া দিয়েছে সেই পেমেন্টটা আমাকে নিজের থেকে করতে হলো, কারণ আমি নিজে বুক করেছি যেহেতু। তো আমি একটা কোথাও গিয়ে দেখলাম যে মানুষটার জন্য আমি কিছুটা করছি, যার পাশে আমি 1 বছর 2 বছর 3 বছর ধরে আমি রয়েছি, যাকে সবসময় আমি হেল্প করেছি, সাহায্য করেছি, চেষ্টা করেছি যতটা মেকআপ আর্টিস্ট, কোনো সময় তার অসুবিধা না হয়, ডিজাইনার, তার একবারও মনে হলো না যে আমি যদি এই মুহূর্তেই 5-10 মিনিটের জন্য একটা অ্যাটিটিউড দেখি সরে যাই, তাহলে এই মানুষগুলোরও তো 2 টাকা রোজগার হতো, তারাও তো আজকে আসলে এই কাজটা হলে একটা কাজটা তো ক্যান্সেল হয়ে গেল। তো তখন আমি আবার কোথাও মাঝে মাঝে ভাবলাম এই ইন্ডাস্ট্রিতে বোধহয় কেউ কারোর জন্য নয়, এটা হয়তো এখানে হয়তো ফ্যামিলি বলে কিছু হয় না, সবাই সবারটা খুব ভালো বোঝে। ক্যামেরার সামনে সবাই হয়তো বলে আমরা ফ্যামিলি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ক্যামেরার পেছনে কিন্তু হয়তো তখন আমার মনের মধ্যে খুব হার্টও হয়েছে যে আমার কথা তো আমি ছেড়ে দিলাম, আমার পকেট থেকে যেটুকু গেছে, কিন্তু আরও তো 10টা লোক ওখানে বসেছিল, তাদেরও তো 2 টাকা রোজগার হতো। তো ওই একটা দিন নষ্ট হয়ে যায়, একটা দিন সবাই সময় দিয়ে একটা কাজের জন্য 2-5 মিনিট দেরি হওয়ার জন্য সমস্তটা স্যাক্রিফাইস সেই আমাকেই করতে হলো লাস্টে। কারণ মেকআপ আর্টিস্ট সেদিন আমি বুক করিনি, তিনি নিজে করেছেন, তিনি হয়তো লেট করে এসছেন, তো সেটা তো আমি কি করতে পারি, কারণ এটা তো আমার ডিরেক্ট কোনো যোগাযোগ ছিল না এখানে, এবং আমি তার কোঅর্ডিনেশনের ল্যাপস ছিল। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে, যাতে মানে খারাপ তো লাগেই কিছু কিছু জায়গায়। আবার কিছু কিছু জায়গা আছে আমাকে সেই ধরনের সেলিব্রিটিরা আমাকে অনেক হেল্পও করেছে, আমাকে অনেক কাজের জায়গায় আলাপ করিয়ে দিয়েছে, অনেক কাজের জায়গা শুরু করে দিয়েছে, এবং যার সাথে আমার কিছুদিন আগে এই ধরনের একটা ঝগড়া হলো, হলো, আবার তিনি আমাকে অনেক জায়গায় আলাপও করিয়ে দিয়েছে এক সময়। এবার কি হয়, একটা কাছের মানুষ যাকে ভাবা হয় সে এরকম ব্যবহার করতে পারে, তো এই নিয়ে একটু এরকম চলতে থাকে এসব ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিটাকে বুঝে পারাটাই হচ্ছে একটা বিশাল বড় একদমই যুদ্ধ জেতার মতন ব্যাপার, মানে মানুষের মন কখন যে চেঞ্জ হয়ে যায়। ঠিক। তো সবাইকে ব্যালেন্স করে চলা, 30-40 জনের একটা টিম চালানো, তারপরে বিভিন্ন রকম ফিল্ডে বিভিন্ন রকমভাবে মাথা দিয়ে সেই কাজগুলোকে সম্পূর্ণভাবে কমপ্লিট করা, এটা আমার কাছে একটা ভীষণ কঠিন জব। এই টলিউড ইন্ডাস্ট্রিতে তুমি অনেক সেলিব্রিটির কাজ করেছো, আমি তোমার প্রোফাইলে দেখছিলাম অনেক বলিউড ইন্ডাস্ট্রির সেলিব্রিটির তুমি ফটোগ্রাফি করেছো। তো কি ডিফারেন্স কি পাও ওদের প্রফেশনাল অ্যাটিটিউড আর এখানের মধ্যে, মানে কোনো ডিফারেন্স আছে তোমার মনে হয়? ডিফারেন্স বলতে বোম্বে ইন্ডাস্ট্রিটা বিশাল বড়, ভীষণ বড়, এবং ওদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের ইন্ডাস্ট্রির তুলনা করলে হবে না, কারণ তাদের ফিনান্সিয়াল আর্থিক অবস্থা অনেক বেশি, এবং আমাদের এখানে যদি 5টা স্টুডিও থাকে ওদের ওখানে 50টা, এবং ওদের ওখানে কাজের জায়গাটা অনেক বড়, এবং বাইরে থেকে যারা আসছে কাজ করছে তাদের কাজ দেওয়ার বা কাজের সেই এলাকাটা অনেকটা বড় বলে সবাই ওদের ওখানে রুজি রোজগারের জায়গাটা অনেক স্ট্রং আমাদের থেকে, যেটা আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে একটু অভাব আছে। এবং আমার মনে হয় কলকাতা ইন্ডাস্ট্রিতে যাদের সত্যি কিছু ট্যালেন্ট আছে, যারা সত্যি কাজ জানে বা সত্যি তাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে, তাই মনে করি কলকাতা ইন্ডাস্ট্রিতেও না তাদের কিছু সুযোগ পাওয়া উচিত। সবসময় তারা অনেক জায়গায় আমি দেখেছি, অনেক জায়গায় অনেকভাবে তারা বঞ্চিত হয়, এবং
অনেক ফটোগ্রাফারই আছে যারা আমার সাথে পরে যোগাযোগ করে যে দাদা আমি যদি তোমার সাথে একটু কাজ করি, আমারও একটু আর্থিক অবস্থাটা ভালো হতো, আমারও ফ্যামিলি চালাতে হয়। এবং এই প্রবলেমটা আমি দেখেছি লকডাউনের পর থেকে আরও বেশি করে এসছে, যাদের অনেকের কাজ চলে গেছে, যারা বিভিন্ন প্রফেশনে অনেকের সাথে যুক্ত ছিল, সেই কাজগুলো তাদের শেষ হয়ে গেছে। কলকাতা ইন্ডাস্ট্রির চাকরি বাকরির বাজারও খুব খারাপ। লকডাউনে কি হলো, মানে কিছু মানুষের তো নর্মাল চাকরি বাকরি, কিছু প্রাইভেটে যারা চাকরি করতো তাদের কাজবাজ চলে যায়। তো তখন না ক্রাইসিসটা আরও বাড়তে থাকে। তখন দেখছি ফটোগ্রাফি লাইনে না অনেকে ঢুকছে, এবং তারা হয়তো নেটে সার্চ করে আমাকে হয়তো খুঁজে পাচ্ছে বা কিছু, তাদের প্রচুর রিকোয়েস্ট আসে। আমি তো সবাইকে আর ওরকমভাবে কাজ দিতে পারিনি সেই সময়, তবে কিছু কিছু মানুষকে আমি হেল্প করতে পেরেছি, তো সেটা আমার ভালোও লেগেছে। তো তাদেরকে কি হয়েছে, আমি ওই কাজ দিয়ে দিয়ে কাজের মধ্যে দিয়ে শিখিয়ে নিয়েছি, এবং আজকে হয়তো সেইখানে আমি একটু না গেলেও তারা ওইগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। মানে যেই সুযোগটা তুমি পাওনি সেই সুযোগটা তুমি অন্যদেরকে দিচ্ছ, নতুন প্রজন্মকে তুমি দিচ্ছ। মানে আমি সেই ব্যাপারগুলো আমি পাইনি, সত্যি বলতে আমি ওই সুযোগ সুবিধাগুলো থেকে আমি অনেকটাই বঞ্চিত। আমাকে স্ট্রাগলটা একটু বেশিই করতে হয়েছে, এখনও করি, কিন্তু সেই সময় হয়তো একটু পরিমাণে। এই ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকার জন্য তো স্ট্রাগল করতেই হবে, অবশ্যই করতে হবে। কেউ যদি ভেবে থাকে এটা না করে আমি সব কিছু হয়ে যাবে, সে মডেলিং করুক বা ফটোগ্রাফি করুক বা ভিডিওগ্রাফি করুক বা কোনো মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, সবাইকে স্ট্রাগল করতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং কাজের জায়গায় নিখুঁত থাকতে হবে এবং তার নিজের জায়গায় তাকে বেস্ট দিতে হবে। কেউ যদি ভাবে যে আমি সায়ন্তন দত্তকে দেখছি, আরে এ তো আমিও হয়ে যাব, কিন্তু হওয়াটা ওইভাবে হয় না। তার পেছনে একটা জার্নি থাকে মানুষের, সে একদিনে এইগুলো কখনোই হয় না। তো আমি বলবো হও, সবাই সবার লাইফে গ্রো করো, সবাই সবার নিজের মতন করে গ্রো করো নিজের লাইফকে। কেউ সবার তো ডিএনএ আলাদা, কি করে সায়ন্তন দত্ত হতে পারে? মানে আমি তোমাকে বলছি, আমরা 1995 সালে যখন কলকাতা থেকে সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে চান্স পেল, গেল ইন্ডিয়ান টিমের হয়ে খেলতে লর্ডসে, তখন কলকাতায় একটা বাবা মাদের মধ্যে একটা ঝোঁক উঠলো যে আমার ছেলেও সৌরভ গাঙ্গুলি হবে, আমার ছেলেও সচিন তেন্ডুলকার হবে, আচ্ছা আমার ছেলেও মহেন্দ্র সিং ধোনি হবে। এইটা তো এক এবং অদ্বিতীয়, এটা কেউ হতে পারে না। ওটা ইন্সপিরেশন নিতে পারে, তার ছেলের ডেফিনেটলি একটা ভালো ক্রিকেটার হতে পারে। এটা কিন্তু বিরাট কোহলিকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি নিজেকে নেক্সট সচিন তেন্ডুলকার মনে করছেন? ও বলেছে না, আমি বিরাট কোহলি। কেন সচিন তেন্ডুলকার হওয়া যায় না, সেরকমভাবে সায়ন্তন দত্ত যেটা বানিয়ে ফেলেছে, এইটা আমার মনে হয় না কেউ বানাতে পারে। বিকজ এখানে তোমার পরিশ্রম আছে, অনেক পরিশ্রম আছে, অনেক স্ট্রাগল। আমি কখনো ভাবিনি যে আমার বাবা মার কিছু সম্পত্তি আছে, আমি এই নিয়ে চালিয়ে দেবো, বা একটা ক্যামেরা কিনে নেবো, আমি এই করে নেবো। আমাকে ক্যামেরা কিনতে গেলে অনেক কষ্ট করে রোজগার করে, অল্প অল্প পয়সা রোজগার করে, সেইখান থেকে আজকে আমি একটা 15,000 টাকার ক্যামেরা থেকে আজকে আমি 5 লাখ টাকার ক্যামেরা ইউজ করছি। এইটাতে আমি আসছিলাম, এই যে যারা ফটোগ্রাফি করে তাদের একটা গেজেটের প্রতি একটা ভালোবাসা থাকে, তোমারও কি সেটা আছে? নিশ্চয়ই। তো কিরকম তোমার এখন অ্যাসেট? তোমার অ্যাসেট বলতে তোমার গেজেটই, ঠিক আছে, মানে কিরকম তুমি বানিয়েছো? আজকে আমার টোটাল ক্যামেরার যদি অ্যাসেট বলতে বলা হয় তাও 15-20 লাখ টাকার তো করেছো। আর সেই মায়ের 10,000 টাকা লোনটা শোধ করেছো? হ্যাঁ, আমি মাকে একটা, হয়তো মায়ের ঋণ তো এইভাবে শোধ করা যায় না, তো আমি মাকে একটা অন্য জিনিস কিনে দিয়েছি যাতে মা খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মা তাতে খুবই খুশি। এবং আর বাবা কি বলছেন এখন? বাবা তো একটু গুরুগম্ভীর, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, মানে ওপর দে। তবে হ্যাঁ, আমার বাবা আমাকে যে জিনিসগুলো শিখিয়েছে তাই মনে করি এটা ঠিকই আছে। আমি যদি চাইতেই যদি সেগুলো পেয়ে যেতাম, আজকে হয়তো আমি এই জায়গাটা পেতাম না। মানে আমি যদি সঙ্গে সঙ্গে বলতাম আমাকে এটা দাও ওটা দাও, বাবারা তো একটু ভালোবাসে অন্যভাবে, তাদের ভালোবাসাটা ওইভাবে বোঝা যায় না, কিন্তু তারা যেভাবে জীবনে শিখিয়ে দেয় সেটা যদি সন্তান যদি সেটা বুঝে যদি তার নিজের লাইফটাকে সেভাবে ফলো করে, আমার মনে হয় প্রত্যেকটা সন্তান সাকসেসফুল হয়। আর অনেক, মানে তুমি খুব সৌভাগ্য তোমার জীবনে যেরকম বাবা মা পেয়েছো। আমি অনেক পেরেন্টসের সঙ্গে এনকাউন্টার করি, কেন ওটাই আমার প্রফেশন, যারা ফোর্সফুলি বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার এই দিকে ঠেলে দেয়। দেখো তুমিও তো একটা কোয়ালিফিকেশন নিয়েছো জিওগ্রাফির ওপর, কিন্তু তোমার প্যাশন ছিল হচ্ছে ফটোগ্রাফি।
তো তুমি এখানে যেতে পেরেছো, হয়তো বাবা মা তোমাকে কোশ্চেন করেছে, মানে কি তারা কনসার্ন দেখিয়েছে যে কি হবে, ঠিক আছে, তারাও তো একটা দুশ্চিন্তার মধ্যে যে এই দাঁড়াতে পারবে কিনা, কিন্তু তোমাকে তো বাধা দেয়নি, তোমাকে তো আটকে দেয় না, আমাকে ছেড়ে দিয়েছে। কারণ আমি ছোটবেলা থেকে যখন হোস্টেলে থাকতাম, রামকৃষ্ণ মিশনে পড়তাম ব্যারাকপুরে, তখন ওখানে স্বামী নিত্যানন্দ মহারাজ ছিলেন, উনি এখন আজকে আর নেই আমাদের মধ্যে। তো সেই সময় আমি হোস্টেলে থেকে অনেক কিছু শিখেছিলাম। একা থাকো, একা থেকে কিভাবে বড় হতে হয়, আপব্রিঙ্গিংটাই তোমার অন্য রকমের হয়েছে। আমি এমন একটা স্কুলে গিয়ে পড়াশুনো করেছি এবং সেখান থেকে যে শিক্ষাটা পেয়েছি যে একা একা স্ট্রাগল করো এবং একা একা বড় হও। মানে ছোটবেলাতে যখন আমার 8 বছর বয়স, তখন থেকে আমাকে থালা বাসন মাজতে হয়েছে, ডিসিপ্লিন লাইফ। হ্যাঁ, এবং 5টায় উঠতে হবে, 5টা থেকে 5 মিনিট যদি দেরি হয় তাকে মার খেতে হবে, শাস্তি পেতে হবে, এবং সন্ধ্যাবেলায় ঠাকুর দেবতাকে নিয়ে সেই চর্চা করতে হবে, প্রার্থনা করতে হবে, স্কুলে টাইম টু টাইম যেতে হবে, খেতে হবে, মানে একদম রুটিনের মধ্যে। মানে তুমি যদি ডিসিপ্লিন ভঙ্গ করো তুমি মার খাবে, নাহলে শাস্তি পাবে। এটা আমার ছোটোবেলাতে মানে আমার শরীরে ইনজেক্ট হয়ে গেছে। এবং এক একটা মানুষকে রামকৃষ্ণ মিশন কী করে, একজনকে লিডার বানায়, সেই শিক্ষাটা তারা দেয়। পড়াশোনায় দেখুন কম বেশি তো সবাই হয়, কেউ পাশ করে, কেউ একটু ফার্স্ট ডিভিশন পায়, কেউ ফার্স্ট হয়। তো এই ধরনের যে শিক্ষাটা, যে নিজের লাইফে তুমি লিডার তৈরি হও, নিজের লাইফে তুমি বাঁচতে শেখো এবং মানুষকে ভালোবাসো, কাউকে ঠকিও না। তো এটা তো আমরা বিবেকানন্দ থেকে শুনেছি, আমাদের রামকৃষ্ণদেবের বাণীতেও এগুলো রয়েছে। তো সেইগুলো আমার শিক্ষাতে আমার আছে। তো ওই জন্য কী হয়েছে, আমি হয়তো আমার কর্মজীবনে আমার সাথে যারা যারা আসছে কাজ করতে, তাদেরকে হয়তো আমি কিছু শিক্ষার মাধ্যম দিয়ে সবাইকে ঠিকভাবে পরিচালনা করতে পারি। এখনও সেই ডিসিপ্লিন লাইফটা তুমি লিড করো? অবশ্যই, হ্যাঁ। এবার হয়তো কি হয়েছে, আমাদের এই প্রফেশনে অনেক সময় রাত হয়ে যায়, ঘুমাতে একটু দেরি হয়ে যায়। ওটা তো ঠিক আছে, ওটা তোমাদের ইন্ডাস্ট্রি, এটা ডিফারেন্ট ক্লকে চলে, ঠিক ঠিক, সেটা আলাদা। কিন্তু আমার কাজের যখন প্রফেশন হয়, সবাই আমার কাছে বকাও খায়। আমি কাউকে বকে তো আর এভাবে শোধরানো যায় না, কিন্তু আমার বলার টেকনিকগুলো এমনই, সে নিজেরটা নিজে বুঝতে পারে পরে, না আমাকে এটা করা উচিত। আমি সায়ন্তন দত্তের একটা কাজে যাচ্ছি মানে আমাকে ডিসিপ্লিন থাকতে হবে। মানে এই গেলাম হেলা ফেলায় চলে গেলাম ওরকম না, আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা যেন সে মানে আমাকে মন দিয়ে করতে হবে। তাহলে কি হবে, আমি নেক্সট টাইম আরও 10টা কাজ তার থেকেও পাবো, এবং আমারও তাকে কাজ দিতে গিয়ে আমার একটা বিশ্বাস তৈরি হবে তার উপর। এটাই হচ্ছে ব্যাপার। তো ডিসিপ্লিন আমার মনে হয় সবার লাইফে দরকার, সে তুমি ফটোগ্রাফি করো আর যাই করো, যে কোনো প্রফেশনে ডিসিপ্লিন যদি তুমি না মানো এবং যদি ভাবো জীবনে কোনো স্ট্রাগল নেই, এমনি স্মুথ লাইফ কোনোভাবে হয় না। সবার জীবনে বাধা আসে, এবং বাধা যখনই একটা মানুষের জীবনে আসে, বাধার পরে যে শান্তিটা পায় সেইটার ডিফারেন্সটা সে বুঝতে পারে। মানে মানুষ কি করে, ভুল করে শেখে, তখন ভুল বা ঠিক সেটা বুঝতে পারে। এটাও তাই, তোমার জীবনে যত বাধা আসবে মনে করবে তোমার জীবনে পরবর্তীকালে কিছু তোমার ভালো হবে, বা তোমার ভালো কিছু আসতে চলেছে। মানে যেটা আমরা সবসময় বলে থাকি, প্রত্যেকটা সেটব্যাক একটা চান্স দেয় বাউন্স ব্যাক করার। একদম। আর সেই সেটব্যাকটাকেই যদি আমরা ভয় পাই, তাহলে আমরা কিছু এগোতে পারবো না। সবার জীবনে সুযোগ আসে, অনেকে ভাবে আমার জীবনে কেন হলো না, আজকে তো রামের হয়ে গেল, শ্যামের হয়ে গেল, ওর ভাগ্য ভালো, এ তো এই করে ফেললো, এর পেছনে মনে হচ্ছে অনেক কিছু আছে, এ তো আসলে এই করে ফেলেছে, আসলে এই জন্যই আমাদের হচ্ছে না। না, এটা ভুল ধারণা। সবার জীবনে সুযোগ আছে, সেই সুযোগটাকে তোমাকে বুঝতে হবে কখন আসছে। তুমি যদি সেইটা ধরতে পারো, তুমি তোমার জীবনে অন্তত 1% হলেও সেটা দিয়ে শুরু করতে পারো। এবার তোমার কর্মদক্ষতা, পরিশ্রম, স্কিল দিয়ে তুমি আজকে 1 থেকে 100 হবে। আরেকটা প্রশ্ন, খুব পার্সোনাল প্রশ্ন, যে তুমি একজন ফ্যাশন ফটোগ্রাফার, সেলিব্রিটি তো ঠিক আছে, ওটা তো এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রিটাতে ক্যারেক্টার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। অবশ্যই এটাকে ধরে রাখা খুব ডিসিপ্লিন থাকতে হবে। কারণ কি হয়, আমি যখন কোনো শুটিংয়ে যাই, আমি শুটিংয়ে গিয়ে একটু কম কথা বলি। শুটিংয়ের সময় আমরা খুব সিরিয়াসভাবে থাকি, এবং কাজগুলো খুব, যাতে বেশি কথা বললে কি হয়, বেশি গল্প করলে কি হয়, কাজের উপর ফোকাসটা চলে যায়, সে ছোটো কাজ বড়ো কাজ যেমনই হোক। তো আমি কি করি, আমার কাজ শুরু হলো, আমি কাজ শেষ করলাম, ওখানে না আমি আর বেশি আড্ডা মারি না। আড্ডাটা না আমি আমার নিজের সাথে বলি, বা আমার টিমের সাথে আড্ডাটা মারি। কাজ নিয়ে আড্ডা, হ্যাঁ, কাজ নিয়ে আড্ডাটা না আমার খুব ভালো লাগে বলতে। মানে আমার সাথে যারা এডিটার রয়েছে, ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার যারা রয়েছে, আমার না তাদের সাথে একটু কোথাও বসে আড্ডা মারতে ভালো লাগে।
তাদের সাথে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে, কারণ তাদের সাথে না আমার ভাইবটা খুব ম্যাচ করে। ফ্রিকোয়েন্সি ম্যাপ করছে তোমার। কাজ শেষ আমি সোজা বাড়ি চলে যাই বা অন্য কোনো কাজে চলে যাই, তাহলে তাই জন্য কোনো কন্ট্রোভার্সি হয় না। এবং সত্যি কথা বলতে আমি লাস্ট আমার এই 12-15 বছরের কেরিয়ারে আমার বন্ধুবান্ধব আমি কখনো করতে পারিনি। ওই কাজের মারফতেই যাদের সাথে যোগাযোগ তারাই আমার বন্ধু, তাদেরকে আমি কলিগ ভাবি, তারাই আমার সব। তো এর জন্য আমার জীবনে অনেক নিজের পার্সোনাল জীবনে অনেক স্যাক্রিফাইসও করতে হয়েছে, কারণ এতটা ফোকাস থাকতে হয়, কাজ নিয়ে সব কিছু সিরিয়াস থাকতে হয়। তো তাতে কি হচ্ছে, মানে আমার অন্য আত্মীয় স্বজন আরও বন্ধুবান্ধবদের সাথে প্রচুর আড্ডা পার্টি করা, ওইগুলো আমার আর হয়ে ওঠেনি সেভাবে। মানে তুমি খুব একটা পার্টিতে যাও না, মানে সাকসেস পার্টি এগুলো তুমি অ্যাটেন্ড করো না? খুব কম, হয়তো গুনে গুনে বলা যাবে আমি একটু গেছি। এবং আমার ইন্ডাস্ট্রির যারা খুব ভালো বন্ধুবান্ধব, হয়তো তাদের সাথেই তাদের বার্থডেতে কখনো গেলাম, বা তাদের কোনো সাকসেস পার্টি হলো সেখানে একটু গেলাম, মানে আমাকে নিয়মিত কোথাও দেখা যাবে না। তোমাকে ক্যামেরার পেছনেই, হ্যাঁ ওটা ভালো লাগে আমার থাকতে, লেন্সের পেছনেই তুমি থাকো। একদম আমি ক্যামেরার সামনে ওভাবে আমার পক্ষে ওটা আমি পারিও না, ওটা আমি কোনোদিনও। এই যে আপনি আজকে আমাকে ডাকলেন, এই যে আমি তাও আমার ক্যামেরা লজ্জা লাগছে, শাই লাগছে, মানে এটা তো আমাদের সৌভাগ্য যে তুমি আসলে। মানে অনেকে এবার আমাদের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এটা আমাদের সিজন 4 শুরু হচ্ছে মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টে, এবং আমরা অলরেডি 18,000 সাবস্ক্রাইবারের ফ্যামিলি মেম্বার তৈরি হয়ে গেছে। এই সিজনটাতে আমরা দি প্লেস, ঠিক আছে, 1860 বাই ন্যামলিং, তারা আমাদের ভেনিউ পার্টনার, তারা আমাদেরকে দিয়েছে যেখানে আমরা আজকে এই পডকাস্টটা করছি। আমার একটা খালি তোমাকে লাস্ট প্রশ্ন আছে, যেটা না করলে আমাদের দর্শক খুশি হবে না। সেটা হচ্ছে যে যারা এই প্রফেশনে আসতে চাইছে, আমি অনেক স্টুডেন্টের সঙ্গে ইন্টারাক্ট করি, অনেকে বলে যে আমার ফটোগ্রাফিটা ভালো লাগে, কিন্তু তখনই বাবার দিকে তাকায় কিংবা মায়ের দিকে তাকায়, তো ঠিক একটা ভালো কনসেন্ট পায় না ফ্যামিলি থেকে, আবার চলে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং। এই ছেলেগুলোকে, কারণ আমার 22 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, এই ছেলেগুলোকে হয়তো 10 বছর বাদে দেখছি যে ইঞ্জিনিয়ারিং প্রফেশন ছেড়ে দিয়ে কেউ হয়তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, তাদের প্যাশনকে ফলো করছে। তো তুমি আগামী প্রজন্মকে কিভাবে মেসেজ দিতে চাইবে যারা তোমার মতন হতে চায়? কথাটা তো আপনি সত্যিই ঠিক ধরেছেন, কারণ আমার ইদানিং এখনও অনেক প্রফেশনে আমি দেখতে পাই, এবং আমার সাথে অনেকে কাজও করছে যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশন ছেড়ে তারা ফটোগ্রাফি করছে, এবং অনেকের নানা রকম বিজনেসও আছে, কিন্তু ফটোগ্রাফিতে তারা আসতে চায়, প্যাশন। তো নিশ্চয়ই এটা হচ্ছে একটা ওপেন মার্কেট, ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি একটা ওপেন মার্কেট, এখানে যে কেউ যার যখন মনে হবে সে আসতেই পারে। মানে কারুর যদি এরকম তোমার মতন ডেডিকেশন থাকে, ঠিক তাহলে 5 ডিজিটের ইনকাম তো করতে পারবে মাসে। মানে লোকে মনে করে মানে আমাদের পশ্চিমবঙ্গে কি হয়েছে, সবার বাবা মার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে ছেলে যদি সরকারি চাকরি না করে তার লাইফে সে ব্যর্থ, বা সে জীবনে কিছু করতে পারে, কিন্তু এই ধারণাটাই ভুল। সরকারি চাকরি করে সে যে রোজগারটা করে মাসে, সে যদি ডেডিকেশন নিয়ে যদি ভালোভাবে কলকাতা মার্কেটে কাজ করতে পারে, আমি বলবো সেই পয়সাটা সে 5 থেকে 10 দিনের মধ্যেও কামাতে পারে। মানে লোকে এটা বুঝতে পারে না। মানে অনেক পেরেন্টস আমি দেখেছি যে সন্তানকে আমার সামনেই বলে ফটোগ্রাফার, ও তো স্টুডিওতে 120 টাকা নেয় 4টে ফটো, এইটাতে কোনো ভবিষ্যৎ না, আপনি স্যার ওকে অন্য কিছু বোঝান, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এই মিথ্যা আমাদের ভাঙতে হবে যে তোমার মতন যার কোনো গডফাদার নেই ইন্ডাস্ট্রিতে, কেউ নেই, ঠিক আছে, কেউ তোমাকে চেনে না, তুমি আজকে নিজেকে এস্টাবলিশ করেছো, হয়তো 12-13 বছর লেগেছে, এখনও স্ট্রাগল করছো, এখন স্ট্রাগল করবে, স্ট্রাগল সারা জীবন করতে হবে। আমাকেও 22 বছরের বাদেও যদি আমাকে স্ট্রাগল করতে হয়, ঠিক আছে, স্ট্রাগল ব্যাপারটাকে আমি সঙ্গী হিসাবে নিয়ে নিয়েছি। স্ট্রাগল না করলে তো ভালো লাগবে না, মানে স্মুথলি আমি কিছু চাইও না কখনো। এখনো তুমি তো আজকে নিজেকে তোমার একটা সিগনেচার ব্র্যান্ড তৈরি করেছো, তো তুমি তো সাকসেসফুল, এটা তো বলতে পারবে যে তুমি সাকসেসফুল, তোমার স্ট্রাগলটা আজকে পে অফ করছে, ঠিক। তো এই প্রফেশনে আসার জন্যে ওই যে বাচ্চাগুলো যে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাচ্ছে, ওটা যদি এখন তো অনেক ভালো ভালো ইনস্টিটিউট হয়ে গেছে যে ফটোগ্রাফি শেখাতে পারে, ঠিক আছে, কিংবা তোমার কোনো ইচ্ছা করে না যে পরে একটা তোমার ইনস্টিটিউট তৈরি করা যেখানে লোকে এসে ফটোগ্রাফি শিখবে তোমার থেকে? ইচ্ছা তো আছে, হয়তো এখন নেই, হয়তো আরও কিছু বছর পর হবে, কারণ
এখনও আমি নিজেকে আরও গোছাচ্ছি, আরও গ্রো করার চেষ্টা করছি। দেখি ভবিষ্যতে যদি এরকম কোনো প্ল্যানিং হয়, নিশ্চয়ই আমার ইচ্ছা আছে। এবং এটাকে না আমি কোনো বিজনেসভাবে ভাবতে চাই না, এটা সবাইকে আমি এমনি শেখাবো। কারণ আমার স্ট্রাগলিং লাইফে যে ঘটনাগুলো ঘটেছিল, আমি চাই না কোনো স্টুডেন্টের মধ্যে সেই মাথার মধ্যে সেই ব্যাপারগুলো ঢুকুক যে আমি এখানে পয়সা দিয়ে এইগুলো শিখতে এসেছি। কারণ এখনও অবধি আমার কাছে এত ছেলেমেয়েরা এসছে, তাদেরকে কখনো আমি পয়সা দিয়ে কিছু শেখাই না। এটা আমার কাজ, আমি কাজের মধ্যেই তাকে ডেকে নিই, সেইভাবেই তাকে শিখি। এটা তোমার সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে তুমি নেবে সোসাইটিকে দিয়ে দেওয়ার জন্য। কারণ রোজগার করার তো আরও অনেক রকম জায়গা আছে, কিন্তু কেউ কিছু শিখতে চাইছে, তাকে আমার ভালোবাসা শেখাতে ভালোই লাগে। মানে তার জন্য ওই একটা বিজনেস খুললাম, বা তাকে ওই সপ্তাহে 3 দিন ক্লাস করিয়ে একটা ওরকম আমার সেরকম প্ল্যানিং কিছু নেই। তাহলে কি বলবে সেই বাবা মাদের, যারা বাবা মাদের আমি বলবো, দেখুন একটা টাইমে আমার নিজের বাবা মার ক্ষেত্রেও সেটা হয়েছে যে ভেবেছে ছেলে কি করবে বা তার ভবিষ্যৎ কোথায় যেতে চলেছে। তো আমি বলবো এই ধারণাটা সত্যি ভুল। সেটা শুধু আমার ক্ষেত্রে হয়েছে বলে না, এখন আমাদের ভারতবর্ষে ফটোগ্রাফি মার্কেট কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে আজকাল। এখন ওয়েডিং মার্কেট একটা ভালো মার্কেট হয়ে গেছে, বিভিন্ন কমার্শিয়াল কাজের একটা ভালো মার্কেট হয়ে গেছে। তো এখান থেকে মানুষের সংসার চলে এবং সে তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজের খরচা চালিয়ে তার ফ্যামিলিকে সে পয়সা দিতে পারবে। কারণ এইটুকু আমি আশ্বস্ত করতেই পারি তাদেরকে। কারণ সবাই যে ভাবে না চাকরি করলেই লাইফে সিকিওর, এটা খুব ভুল ধারণা। একদম এই ধারণা থেকে বেরোতে হবে মানুষকে, না হলে পরবর্তী প্রজন্ম না কোথাও একটা পিছিয়ে যাবে। আরেকটা জিনিস যেটা আমিও বলতে চাই, এই রিসেন্টলি আমাদের একটা আইআইটি ইনসিডেন্ট হলো, একটা বাচ্চা সুইসাইড করলো। সেও তো ডিপ্রেশনে চলে গেছিলো, হয়তো আমরা জানি না কেন করলো সুইসাইড। তুমিও তো একটা টাইমে ডিপ্রেশনে চলে গেছিলে, 1 বছরের ডিপ্রেশন তোমার লাইফে এসেছিলো। তো আমি কিছুদিন আগেই, মানে 1-2 দিন আগেই আমাকে একটা জার্নালিস্ট বন্ধু আমাকে জিজ্ঞেস করলো যে এটা কারণ কি, কেন ডিপ্রেশনে যাচ্ছে। তো আমার অ্যাজ এ কেরিয়ার কাউন্সিলার আমার মনে হয় যে যে কোনো বাচ্চা যখন এই ডিসিশনটা নেয় তার জীবনটা শেষ করার জন্যে, ডিপ্রেশন হোক যে কোনো জায়গায় যাবো, এটা এভিডেন্স এটা নয় যে তারা উইক, তাদের কথা কেউ শোনে না। দ্যাট ইজ নোবডি টু হিয়ার দেম আউট। তাদের মনে কি চাই। হয়তো এই ছেলেটা যে আজকে জীবনটা চলে গেল, হয়তো হতে পারত সেকেন্ড সায়ন্তন দত্ত ফটোগ্রাফার, তার মধ্যে মনের মধ্যে হয়তো ছিল যে ফটোগ্রাফি করব। মানুষের মধ্যে লোকানো থাকে, হয়তো কখন বেরিয়ে আসবে বোঝা যায় না। কেউ শোনেনি তার কথা, কেউ শোনেনি তার কথা। কারণ আমারও যখন ওরকম পরিস্থিতি এসেছিল, তোমার অ্যাডভান্টেজ হচ্ছে তুমি কাউকে বলোনি তোমার দুঃখের কথা। ঠিক 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 যেহেতু তোমার আপব্রিঙ্গিংটা রামকৃষ্ণ মিশন থেকে হয়েছিল, যেখানে তোমাদের শেখানোই হয়েছিল নিজের সঙ্গে কথা বলো, নিজের কাছে কোশ্চেন করো, নিজের সাথে নিজে কথা বলো, নিজে সেই বিপদ থেকে বেরিয়ে এসো, তাহলেই সলিউশন আসবে। এখানে কেউ হেল্প করে তাকে বার করে আনবে এরকম হয় না। যা করতে হবে নিজেকে করো, নিজে যদি পারো তাহলে সব ভালো। অসাধারণ। তো আমাদের এই পডকাস্টে, মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টে আমাদের সৌভাগ্য যে আমরা তোমার জার্নিটা দেখলাম। আশা করি অনেক বাবা মা সাহস করে এবার বলতে পারবে যে যাও ফটোগ্রাফি অ্যাজ এ প্রফেশন চুজ করো। আজকে ফটোগ্রাফির জন্য অনেক মানুষের সংসার চলছে, এবং অনেকে দিব্যি সুস্থভাবে তারা বেঁচে আছে। রাইট, তাদেরকে সুইসাইড করতে হচ্ছে, তারা নিজেদের ভাবে ঠিকমতো চালাতে পারছে। একদমই ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনারা যারা এই পডকাস্ট দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু শেয়ার করবেন। কেন এই যে স্টোরিগুলো আছে, এগুলো এক একটা কিন্তু মাস্টার ক্লাস। এগুলো আপনারা পাচ্ছেন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টের মাধ্যমে। এটা সিজন 4 শুরু হলো, অ্যান্ড উই আর ওয়ান্স এগেন থ্যাঙ্কফুল দি প্লেস 1860 বাই নামডিং, যারা আমাদের ভেনিউ পার্টনার এই সিজনের জন্যে। থ্যাংক ইউ। দেখতে থাকুন, শেয়ার করবেন প্লিজ। এই সিজন কমপ্লিট হতে হতে আমরা চাই অ্যাটলিস্ট আমাদের পরিবার যাতে 18,000 থেকে 50,000-এর সদস্যে চলে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট।